আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ক্ষমতার কেন্দ্রে কে? কেন সরকারি কর্মকর্তাদের চেয়ারে রাখা হয় সাদা তোয়ালে? যেভাবে এলো এই রীতি। দুবার ম্যাট্রিক ফেল করেও দমে যাননি বৃদ্ধ গুলাম কাদির। পাকিস্তানের স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিক সহ নিহত 10। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ক্ষমতার কেন্দ্রে কে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর দেশের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার কাঠামো এবং ক্ষমতা আসলে কার হাতে রয়েছে সেই সম্পর্কে নানা আলোচনা রয়েছে। বিবিসি ফার্সির সংবাদদাতা গুঞ্চে হাবিবিয়াজাদ লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সব গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী হিসেবে পরিচিত। তবে গত মার্চের শুরুতে নিযুক্ত হওয়ার পর থেকে তাকে এখনও জনসম্মুখে কিংবা সাম্প্রতিক কোনো ভিডিও বা ছবিতে দেখা যায়নি। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনাকারীরা খামেনির নির্দেশনা অনুযায়ী কাজ করছেন। তিনি সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা বলেননি। তবে তার নামে প্রচারিত সাম্প্রতিক বার্তাগুলোতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরানের শীর্ষ কর্মকর্তাদের দলটি। তাতে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিকে বেশ সক্রিয় ও প্রভাবশালী ভূমিকায় দেখা যাচ্ছে। গালিবাফের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গভীর সম্পর্ক রয়েছে। আইআরজিসির প্রভাব কেবল একটি প্রথাগত সামরিক বাহিনীর ভূমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে। যদিও আইআরজিসি যুদ্ধে তাদের বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হারিয়েছে, তবুও তারা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকারের পাশাপাশি একটি সমান্তরাল সরকার হিসেবে কাজ করে যাচ্ছে। পেজেশকিয়ান নিয়মিত বিবৃতি দিয়ে যাচ্ছেন, তবে তার হাতে আসলে কতটুকু ক্ষমতা রয়েছে তা নিয়েও প্রশ্ন রয়ে যায়। এই প্রশ্নগুলো আরও জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র চাইলেও আলোচনায় বসতে ইরানের অনাগ্রহ দেখে। দুবার ম্যাট্রিক ফেল করেও দমে যাননি বৃদ্ধ গুলাম কাদির। সব বাধা পেরিয়ে শিক্ষার পথে এগিয়ে চলার এক অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছেন ৫৫ বছর বয়সী গুলাম কাদির। পাকিস্তানের মুজাফফরগড়ে তিনি নবম শ্রেণীর পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৩ বছর আগে ছিল তার শেষ পরীক্ষার চেষ্টা। গণমাধ্যমকে গুলাম কাদির জানান, তার সন্তানরা শিক্ষিত এবং তারাই তাকে আবার পড়াশোনা শুরু করতে উৎসাহিত করেছেন। অতীতের ব্যর্থতা সত্ত্বেও তিনি উচ্চশিক্ষা অর্জনের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন, অতীতে তিনি দুবার ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন, কিন্তু কখনও আশা হারাননি। দীর্ঘ বিরতির পর এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গুলাম কাদির বলেন, এবার আমি অবশ্যই পাশ করব এবং ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার দিকে এগিয়ে যাব। তিনি আরও বলেন, জ্ঞান অর্জনের জন্য বয়স কোনো বাধা নয়, আর শেখার প্রতি তার অঙ্গীকার অটুট থাকবে। কেন সরকারি কর্মকর্তাদের চেয়ারে রাখা হয় সাদা তোয়ালে? যেভাবে এলো এই রীতি উপমহাদেশে। সরকারি অফিস মানেই মাথার উপরে ঢিমেতালে পাখা, টেবিলে ফাইলের স্তূপ, স্টিলের আলমারি। এমন একটা ছবি আমাদের সবারই মাথায় ঘুরতে থাকে। এর সঙ্গে কর্মকর্তাদের চেয়ারের উপর বিছানো একটি সাদা তোয়ালেও যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু ভারতীয় সরকারি দপ্তরে চেয়ারের ওপর বিছানো একটি সাধারণ সাদা তোয়ালে যে কতটা শক্তিশালী এবং বিতর্কের বিষয় হতে পারে, তা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। দেশটির উত্তরপ্রদেশের আইন প্রণেতাদের একটি অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক এখন আমলাতান্ত্রিক সংস্কৃতি ও তার শেকড় নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের মুখ্য সচিব মনোজ কুমার সিংহের একটি জরুরি ভিডিও কনফারেন্সকে কেন্দ্র করে। সেখানে নির্দেশ দেওয়া হয়, গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে সংসদ সদস্য ও বিধায়কদের, এমএলএদের জন্য আমলাদের মতো একই উচ্চতার এবং সাদা তোয়ারে শোভিত চেয়ার নিশ্চিত করতে হবে। জানা গেছে, লখনৌয়ের সচিবালয়ে প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মিলিয়ে প্রায় ১,০০০ তোয়ালে পরিবর্তন করা হয়। সম্প্রতি উত্তরপ্রদেশের কয়েকজন জনপ্রতিনিধি অভিযোগ করেন, কর্মকর্তাদের চেয়ারে সাদা তোয়ালে থাকলেও তাদের চেয়ারে তা ছিল না, যা তাদের মতে প্রোটোকলের লঙ্ঘন এবং অসম্মানজনক। ব্রিটিশ আমলের উত্তরাধিকার।
এই প্রথাকে ঘিরে ভারতের সাবেক আমলা ও রাজনীতিবিদরা রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। কংগ্রেস নেতা গুরদীপ সিং সাপ্পাল এই প্রথাকে ব্রিটিশ শাসনামলের অবশিষ্টাংশ হিসেবে অভিহিত করেছেন। এর ঐতিহাসিক কারণ তুলে ধরে তিনি জানান, একসময় রাস্তাঘাট কাঁচা ছিল এবং গাড়িতে এসি ছিল না। কর্মকর্তারা ঘোড়ায় চড়ে পরিদর্শনে যেতেন। তখন ঘাম মুছতে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সাদা তোয়ালে ছিল অপরিহার্য। ব্রিটিশরা চলে গেছে, ঘোড়াও বিদায় নিয়েছে, কিন্তু বর্তমান বাস্তবতায় তোয়ালে রয়ে গেছে ক্ষমতার চিহ্ন হিসেবে। ভারতের সাবেক আমলা আশিস যোশী এই প্রথাকে সামন্ততান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। তার মতে, এসি রুমে বসে চেয়ারে তোয়ালে রাখা বর্তমানে নিরর্থক এবং এটি কেবল পদের বড়াই করার একটি মাধ্যম মাত্র। এদিকে এই তোয়ালে সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার চেয়ারে সাদা তোয়ালের পরিবর্তে দেখা যায় কমলা রঙের তোয়ালে। উচ্চপদস্থ আমলাতন্ত্রে এখনও সাদা তোয়ালের আধিপত্য থাকলেও রাজনৈতিক উচ্চমহলে এই রঙের পরিবর্তন প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতার ব্যাকরণ, কালি ও টেবিল। এদিকে আলোচনায় উঠে এসেছে, কেবল তোয়ালে নয়, টেবিলের আকার এবং কালির রঙও আমলাতন্ত্রে ক্ষমতার পরিচয় দেয়। সাবেক মন্ত্রী অরুণ শৌরীর স্মৃতিচারণ উদ্ধৃত করে জানানো হয়, ১৯৯৯ সালে জুনিয়র কর্মকর্তাদের লাল ও সবুজ কালি ব্যবহার নিয়ে ১৩ মাস ধরে বিতর্ক চলেছিল, কারণ ওই রঙগুলো কেবল সিনিয়রদের জন্য সংরক্ষিত ছিল। টেবিলের উচ্চতা প্রসঙ্গে গুরদীপ সাপ্পাল জানান, তার নিজের অফিসে ছোট টেবিল বসানোর জন্য তাকে লড়াই করতে হয়েছিল, কারণ পদের মান অনুযায়ী ছোট টেবিল প্রোটোকল বিরোধী বলে গণ্য হচ্ছিল। সাবেক আইপিএস কর্মকর্তা যশবর্ধন ঝা আজাদ এই প্রথাকে টাওয়েল লেগেসি বলে বর্ণনা করেছেন। ৮০ দশকে যখন এসি ছিল না, তখন তোয়ালে ছিল ত্রাণকর্তা, কিন্তু আজ এটি একটি শারীরিক ব্যাকরণ হয়ে দাঁড়িয়েছে, যা সেবার চেয়ে পদমর্যাদাকেই বেশি গুরুত্ব দেয়। এমতাবস্থায় ভারতের সাধারণ নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন, এই ডিজিটাল যুগেও এমন ঔপনিবেশিক তোয়ালে প্রথা কি খুব বেশি প্রয়োজন? পাকিস্তানের স্বর্ণখনিতে ভয়াবহ হামলা, তুর্কি নাগরিকসহ নিহত ১০। পাকিস্তানে তামা ও স্বর্ণখনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিকও রয়েছেন। বেলুচিস্তানের চাগাই জেলায় বুধবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। কোম্পানি সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড এনআরএল এর দারিগুন এলাকায় অবস্থিত খনিতে এ হামলা চালানো হয়। ডালবন্দিন শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে প্রকল্পটি অবস্থিত। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে, বুধবার বিকাল ৫টা ৪৫ হামলাটি শুরু হয়। সঙ্গে সঙ্গে ফ্রন্টিয়ার কর্পস সহ এফসি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ জানায়, খনিতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা খনির ড্রিলিং যন্ত্র, জেনারেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জামে আগুন ধরিয়ে দেয়। গুলিবর্ষণ ও রকেট হামলার কারণে একটি জ্বালানি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন কর্মী দগ্ধ হয়ে মারা যান। পরে হামলাকারীরা একাধিক যানবাহন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। হতাহতদের ডালবন্দিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানা গেছে, হতাহতদের মধ্যে বেলা, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া, গিলগিট বালতিস্তান সহ বিভিন্ন অঞ্চল ও স্থানীয় এলাকার মানুষ রয়েছেন। নিহতদের মধ্যে ওমর নামে একজন তুর্কি নাগরিকও শনাক্ত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী দুর্গম এলাকায় তল্লাশি ও অভিযানে নেমেছে। কোম্পানি জানিয়েছে, অবশিষ্ট কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করছে।